আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আকবর স্যার। আশা করছি যে আপনারা খুব শীঘ্রই আজকের এই ক্লাসটিতে অংশ নেবেন। তো আজকে আমরা আমাদের নিয়মিত যে আয়োজন, আমরা প্রতি সপ্তাহে একটি করে যে ক্লাস নিচ্ছিলাম বিসিএস ম্যাথ কোর্সের জন্য, আজকে আমাদের 12 নম্বর ক্লাসটি হবে। আমাদের আজকের টপিক হচ্ছে লসাগু গসাগু। তো এই মুহূর্তে আপনারা যারা যারা সংযুক্ত হয়েছেন, কেউ যদি নতুন থাকেন যে আজকেই প্রথম ক্লাস দেখছেন, তাহলে অবশ্যই নিউ লিখে কমেন্ট করবেন। এবং যারা পুরাতন আছেন তারা একটু জানাবেন যে আমার সাউন্ড এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমরা হয়তো 1-2 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু করতে পারবো। ওকে, ইতিমধ্যেই অনেকেই সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, জোবাইর হোসেন ভাইয়া জানাচ্ছিলেন যে ক্লিয়ার আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে লসাগু গসাগু। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনারা যদি বিগত প্রশ্নগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে এই টপিক থেকে আমাদের প্রায় প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় কমপক্ষে একটি করে প্রশ্ন আসছে। দু একটা ব্যতিক্রম আছে, তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই লসাগু গসাগু এই টপিকটা থেকে অনুপাত সমানুপাত থেকে প্রশ্নগুলো আসে। তো লাস্ট ক্লাসে আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা একটু বেসিক আলোচনা করে দেন শুরু করি। এই লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, এই বিষয়গুলো আপনারা জানেন, এরপরও আমি একটু আলোচনা করে যাচ্ছি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সব থেকে ছোট। সাধারণ মানে মানে সাধারণ কথাটা আপনাদের কাছে পরিচিত না হলেও কমন, এটা কিন্তু আপনারা পরিচিত। কমন অর্থাৎ কমন নেই না আমরা, কোন দুইটা কমন যাচ্ছে, তার মানে ছোট সব থেকে কমন যেই গুণিতকটা থাকবে আমাদের এটা। এখন গুণিতক সংখ্যাটা কি, গুণিতক আমরা কিভাবে বের করি? ছোটবেলায় আপনারা নামতা শিখছেন নিশ্চয়ই। এই নামতাটাই হচ্ছে আমাদের সাধারণত এই গুণিতক। অর্থাৎ আমি যদি বলি যে 3-এর গুণিতক কত, তাহলে আপনি কি করবেন? 3-এর ঘরের নামতা পড়ে দেব। এই 3-এর গুণিতক হলো 3, 3 দুগুণে 6, 9, 12, 15, 18 ইত্যাদি। অর্থাৎ অসংখ্য আছে, এই গুণিতক আছে হচ্ছে অসংখ্য, আনলিমিটেড। আপনি গুণে হয়তো শেষ করতে পারবেন না, যদি আমাদের নির্দিষ্ট কোনো লিমিট দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমাদের এই গুণিতকের সংখ্যা হবে অসংখ্য। তো এই মুহূর্তে আপনারা যারা ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবেন, যাতে আরো অনেকেই আজকের এই ক্লাসে অংশ নিতে পারে। আর গুণনীয়ক বিষয়টা কি? গুণনীয়ক হচ্ছে উৎপাদক বা ভাজক। গুণনীয়ক বলে একটা হচ্ছে গুণিতক আর একটা হচ্ছে গুণনীয়ক। অনেক সময় দেখা যায় যে এই দুটার মধ্যে আপনাদের একটা প্যাচ লেগে যায়, তো যাতে প্যাচ না লাগে এই জন্য একটু আলোচনা করা। যে গুণনীয়কটা হচ্ছে আপনার ভাজক, অর্থাৎ যেই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। আপনি যেই সংখ্যার গুণনীয়ক বের করতে বলবেন, ওই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলোই হবে ওই সংখ্যাটির গুণনীয়ক। যেমন যদি বলি যে 12 এর গুণনীয়ক কত হবে, 12 এর গুণনীয়ক হবে, 12কে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, আর হচ্ছে 12 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক, মানে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে। আর গুণিতক হচ্ছে ওই সংখ্যাটার জাস্ট আমরা নামটা পড়ে বা অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেই গুণফলটা আসবে, ওই গুণফলটাই হবে আমাদের ওই সংখ্যাটির গুণিতক। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তো এখন হচ্ছে আসি যে সব থেকে ছোট কমন গুণিতক কোনটা, মানে সব থেকে ছোট কমন গুণিতক নিতে বলছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে সব থেকে ছোটটা নিতে হবে, অর্থাৎ যেই সংখ্যাগুলো আপনাকে দিবে তার মধ্যে কমপক্ষে 2টা বা 3টা সংখ্যার সাথে তুলনা করতে বলবে। যেমন একটা সংখ্যার লসাগু, তো
তো আমাকে নির্ণয় করতে বলবে না, নির্ণয় করতে বলবে কমপক্ষে দুইটা সংখ্যা। আমি জাস্ট দুইটা সংখ্যা নিলাম, একটা 6 আর একটা হচ্ছে 10। এই দুইটা সংখ্যা গুণিতক কত হবে? সাধারণ গুণিতক মানে লসাগু যেটা। তো এই ক্ষেত্রে 6 এর ঘরের নামটা যদি আমরা করি 6, 12, এরপরে আছে হচ্ছে 18, 24, 30, 36, 42, এভাবে করে আমরা আরো পাবো 48, 54, 60, 66, এভাবে করে আরো অনেক আছে। আর 10 এর ঘরের গুণিতকগুলো যদি আমরা দেখি 10, 20, 30, 40, 50, 60 ইত্যাদি। এখন বলা আছে যে সাধারণ গুণিতক, সাধারণ মানে হচ্ছে কমন, দুইটার মধ্যেই আছে। তো এই 6 এর গুণিতক এবং 10 এর গুণিতক এই দুইটার মধ্যেই আছে। এমন কত কত আছে? 30 এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, 60 এখানেও আছে, এখানেও আছে। একই রকম ভাবে আরো অনেক সংখ্যা পাওয়া যাবে, 90, 120, এই সংখ্যাগুলো 6 এরও গুণিতক হবে, 10 এরও গুণিতক হবে। তো এরকম তো অসংখ্য আছে। তো লসাগু তো একটা নির্দিষ্ট সংখ্যা হবে, অসংখ্য সংখ্যা নিয়ে তো আমরা লসাগু তৈরি করতে পারবো না। সেই নির্দিষ্ট সংখ্যাটা কত? বলা হচ্ছে যে লঘিষ্ঠ। কারণ বড় যে কত বড় হবে এটার কোনো শেষ নাই। 60 এর থেকে বড় 90, 90 এর থেকে বড় 120, 120 এর থেকে বড় হবে 150, তার থেকে বড় হবে 180, এভাবে করে বড়র কোনো শেষ হবে না। কিন্তু ছোট, এই যে বলা আছে যে লঘিষ্ঠ, তার মানে সব থেকে ছোট একটাই সংখ্যা আছে, সেই সংখ্যাটাই খুঁজে বের করতে হবে। ছোট সংখ্যাটা হচ্ছে 30। তার মানে এই 6 এবং 10 এর মধ্যবর্তী যে ছোট সাধারণ গুণিতক এই সংখ্যাটা হচ্ছে 30, অর্থাৎ 6 এবং 10 এর লসাগু হবে 30। এভাবেই সাধারণত এই লসাগুগুলো আমরা বের করে থাকি। এখন এই লসাগুটা আমাদের কি কি কাজে লাগে? এই লসাগু আপনার তো লসাগুর অঙ্কগুলোর মধ্যে লাগবেই। এছাড়া আমরা জানি যে বিভিন্ন ভগ্নাংশের যোগ বিয়োগ যখন আমরা করি তখন কিন্তু আমাদের এই লসাগু প্রয়োজন হয়। বীজগাণিতিক রাশির মধ্যে আমাদের এই লসাগুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেন লসাগু নির্ণয় করি। তো এই টপিকটা মানে শুধুমাত্র যে এইটাই রিলেটেড তা কিন্তু নয়। আপনি যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাবেন, সেটা হতে পারে শতকরার অঙ্কের মধ্যে, সেটা হতে পারে অনুপাতের অঙ্কের মধ্যে, লাগবেই কাজ ক্ষমতার অঙ্কের মধ্যে, ঐকিক নিয়মের মধ্যে। তো সেই বিষয়গুলোতে কিন্তু আপনার লসাগু করতে হবে। অর্থাৎ আপনি যদি লসাগু না জানেন, বেসিক ধারণাটা যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। তো আমরা খুব সহজে এই লসাগু গসাগু নির্ণয় করা শিখবো। আমরা একটু গসাগুর দিকে যাচ্ছি। গসাগু বলেছিলাম যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে আমাদের গসাগু। তো আমি জাস্ট দুটো সংখ্যা নিচ্ছি, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 15। তো 12 এবং 15, বা আমরা আরেকটু চেঞ্জ করে দিলাম, এটা 12 আর 18। তো 12 এর গুণনীয়ক কত? 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। 18 এর গুণনীয়ক 1, 2, 3, 9, 3, 6, 9 আর হচ্ছে 18, এই সংখ্যাগুলো দিয়ে 18 কে ভাগ করা যায়। এখন বলা হচ্ছে যে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, সব থেকে বড়, সাধারণ মানে কমন, গুণনীয়কটা নিতে হবে। এর মধ্যে কমন আছে কত? 1, কমন আছে 2, কমন আছে 3, কমন আছে 6। তো লসাগুর ক্ষেত্রে আমরা বের করছি সব থেকে ছোটটা, আর এখানে কমন গুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা নিতে হবে। সব থেকে বড় সংখ্যাটা আছে হচ্ছে 6, অর্থাৎ এই 12 এবং 18 এর গসাগু হবে হচ্ছে 6। এগুলো জাস্ট আমরা একটু বেসিক আলোচনা করছি, আমরা অঙ্কে চলে যাব খুব শীঘ্রই, আপনারা একটু দেখতে থাকবেন। তো এই লসাগু গসাগু বের করার আমরা কিছু ট্রিক্স শিখবো, শর্টকাট টেকনিক, যেগুলোর মাধ্যমে দেখা যাবে যে আপনারা খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। অঙ্ক তো আমরা সবই করতে পারি, মানে শর্ট টেকনিক দেখালে আবার দেখা যায় যে স্যার সবকিছু কি শর্টকাটেই করব। এই জন্যই কিন্তু আমি প্রথমে বেসিকটা আলোচনা করে নিই, যে না, শর্টকাটটা হচ্ছে আমার কাজে লাগবে তখন যখন আমি বেসিকটা জানি, আমি অঙ্কগুলো করতে পারি, জাস্ট এই অঙ্কটা স্বল্প সময়ের মধ্যে করে আসার জন্য, আরেকজনের থেকে একটু এগিয়ে থাকার জন্য, আপনার যে অন্য পার্টিসিপেন্ট গুলো আছে তাদের থেকে একটু এগিয়ে থাকার জন্য, নিজেকে এগিয়ে রাখার জন্যই আমরা এই শর্টকাট টেকনিক গুলো প্র্যাকটিস করি।
যাতে খুব দ্রুত দেখা মাত্র একটা অঙ্কের অ্যান্সার করা যায়। যেমন আমরা বললাম যে 24 আর 36 এর গসাগু কত হবে, লসাগু কত হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, গসাগু আর লসাগু। এটা দেখা মাত্র আমি বললাম যে এটা গসাগু হচ্ছে 12 আর লসাগু হচ্ছে 72। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে করতে চাই, যে না আমি এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এটাকে এভাবে করব যে 24 আর 36 থেকে লসাগু বের করব, 2 বার যাবে 12 18, আবার 2 দিয়ে দিব 6, এখানে 9, আবার 3 দিয়ে দিব 2, আর এখানে আসবে 3। এরপরে এগুলাকে গুণ করব। তো এই যে যেই এটা করলেন, হ্যাঁ এটা তো আপনার অঙ্ক হয়েছে, কিন্তু আপনার এখানে সময়টা বেশি লাগলো। কিন্তু আমি জাস্ট দেখে উত্তরটা বললাম যে হ্যাঁ এটার জন্য লসাগু হবে 72, আর এখানে একজন হিসাব করে বের করছে 72। 6 3 6 18, 18 দুগুণা 36, 36 দুগুণা 72। আবার এই 24 আর 36 এর গসাগু দেখেই বলে দিলাম যে 12। আর একজন এইভাবে হিসাব করলো যে 24 দিয়ে যদি আমি 36 কে ভাগ করি যাবে হচ্ছে একবার, মানে গসাগুনের কয়েকটা টেকনিক আছে, 3টা টেকনিক শিখাবো আপনাদের। তাহলে 24 দিয়ে ভাগ করলে থাকবে 12, 12 দিয়ে আবার 24 কে ভাগ করব যাবে 2 বার। তারপরে ফলাফল লিখলাম যে না হ্যাঁ গসাগু হচ্ছে 12। তো এটা না করে সরাসরি যদি আমরা, আচ্ছা ক্লাস 10 হবে না, সাইদুল ইসলাম জানিয়েছেন। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। তো আমি জাস্ট আপনাদের জন্য একটা মানে আমরা এই টেকনিকগুলো শিখবো অঙ্ক করার মাঝে মাঝেই। একটা প্রশ্ন দিচ্ছি যে 13 39 আর হচ্ছে 63 এর গসাগু কত, এর গসাগু কত। খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন প্রত্যেকেই। 13 39 আর হচ্ছে 63 এই সংখ্যাগুলোর গসাগু কত হবে। খুব বেশি সময় দেওয়া যাবে না, আপনারা খুব দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছেন হচ্ছে গসাগু 3, রাইহান কবির রাজ। এগুলা কিন্তু খুব সহজ অঙ্ক, আপনারা একটু প্র্যাকটিস করেন। শাফায়েত রাসেল, ডালিম হুসাইন অ্যান্সার করেছেন 1, জাহাঙ্গীর আলম অ্যান্সার করেছেন 13, স্বর্ণা বিশ্বাস 1, উম্মে সালমা সিদ্দিকা 1, রামেশ পাল, রাতুল, এমডি সুমন আহমেদ প্রত্যেকে অ্যান্সার করেছেন 1। তো এই যে এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা থেকে আমরা আগে বেসিক নিয়মটা জেনে আসি যে আমরা গসাগু কিভাবে বের করব। গসাগু বের করার ওয়ে হচ্ছে, প্রথমে আপনি যেটা করতে পারেন যে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি। যেমন এটার উৎপাদক হচ্ছে 1 আর 13, ঠিক আছে। 39, 39 এর উৎপাদক মানে যেগুলা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যাবে, 13 দিয়ে ভাগ করা যাবে, 1 3 13 আর হচ্ছে 39। 63 এর মধ্যে আছে কত 1, এরপরে 3 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 21 বার যাবে, আর হচ্ছে 63। তো এই যে সংখ্যাগুলো পেলাম, এর মধ্যে সব থেকে বড় আছে কোনটা, মানে কমন আছে কোনটা, সবার মধ্যেই থাকতে হবে। তো যদি আমরা যারা 13 লিখেছেন, 13 কিন্তু এই দুইটার মধ্যে আছে, তৃতীয়টার মধ্যে নাই। কমন নিলে 3টার মধ্যে কমন থাকতে হবে, তার মানে এটাকে নিতে পারবো না। যারা 3 অ্যান্সার করেছেন, হয়তো এখানে আছে এখানে আছে, উপরেরটাতে নাই, তো এটাও গসাগুর অ্যান্সারে আসবে না, কারণ 3টার মধ্যেই থাকতে হবে। তার মানে আর আছে হচ্ছে 1, শুধুমাত্র 3টার মধ্যে গসাগু হবে 1। এই একটা টেকনিক, আমরা এটাকে এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে পারি, এটা হচ্ছে একটা উপায়। এরপরে কি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করব। মৌলিক উৎপাদকের সাহায্যে করতে পারি 1 গুণ 13, এই 39 কে লিখতে পারি 3 গুণ 13
63কে লিখতে পারি 3 গুণ 3 গুণ 7। তো দেখতে হবে যে এদের মধ্যে কমন আছে কোনটা, মানে এক না লিখলেও হতো, যেহেতু আমাদের নাই এই জন্য মৌলিক উৎপাদকের জন্য এক মৌলিক সংখ্যা না, আমরা 13ই সরাসরি 13ই লিখবো, এক লেখার দরকার নেই। তাহলে 13, 3 গুণ 13 আর 3 গুণ 3 গুণ 7। তো এইগুলোর মধ্যে কি কমন কিছু আছে? যদি কমন না থাকে সেই ক্ষেত্রে গসগু এর মান হবে 1। মৌলিক উৎপাদকে ভাঙানোর পরে যদি এই সংখ্যাগুলোর মধ্যে কমন না থাকে তাহলে আমাদের গসগু হবে হচ্ছে 1। তার মানে এটার মধ্যে কমন নাই, গসগুর মান 1। এখন আমরা আরেকটা নিয়ম দেখব। এই 13 দিয়ে আমরা 39, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। 13 দিয়ে 39কে ভাগ করব, যাবে 3 ভাগ, 3 13 39। এরপরে আবার এই 13 দিয়ে আমরা এই 63কে ভাগ করে দেখব যে ভাগ যায় কিনা। 13 দিয়ে 63-র মধ্যে 13 দুগুণা 26, 3 13 39, 4 13 52, আর এখানে অবশিষ্ট থাকবে 11। তার মানে ভাগ যাচ্ছে না, একটা অবশিষ্ট থেকে যাচ্ছে। এই কারণে আমি 11 দিয়ে আবার 13কে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে এই সংখ্যাটা দিয়েই আবার এই যে আমাদের ভাজক ছিল এটাকে আরেকবার ভাগ করতে হবে, যাবে একবার, থাকবে 2। 2 দিয়ে আবার 11-র মধ্যে ভাগ করতে হবে, 11-র মধ্যে যাবে হচ্ছে 5 দুগুণা 10, থাকে 1। এই যে ভাগশেষ 1 চলে আসছে, তো এই কারণে 1 দিয়ে যদি আমি আবার 2 কে ভাগ করি যাবে হচ্ছে 2 বার। তার মানে আমার সর্বশেষ ভাগ মিলছে কত দিয়ে গিয়ে? 1 দিয়ে ভাগ করলে মিলছে। আমাদের এই জন্য গসগু হবে হচ্ছে 1। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে সবগুলো সংখ্যাকে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের গসগু। এখন আমি কিভাবে করলাম, যে একদম দেখে প্রশ্নটা দেখে আপনি অ্যান্সারটা করবেন কিভাবে? তো সেই ক্ষেত্রে আপনাকে আগে একটু লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু একটা সংখ্যা আছে মৌলিক সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এই মৌলিক সংখ্যার কোনো উৎপাদক নাই, 1 এবং ওই সংখ্যাটা ছাড়া মৌলিক সংখ্যার কোনো উৎপাদক নাই। তাহলে এটার জন্য এই গসাগু যদি হইতে হয়, হয় এই মৌলিক সংখ্যাটা হবে অথবা 1 হবে। যেহেতু এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই কারণে এইটা মানে এই জাতীয় যেগুলোর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে গসাগু হয় হবে 13 অথবা 1। কিন্তু 13 দিয়ে তো 63কে ভাগ করা যাবে না, এই জন্য আমাদের এটা গসাগু না, গসাগু হবে 1। তো এটা কি শুধুমাত্র মৌলিক সংখ্যার জন্য আমরা বুঝতে পারবো? অন্য কোনো সংখ্যা থাকলে কি বোঝার উপায় আছে? অন্য কোনো সংখ্যা, হ্যাঁ আছে। আমরা কিন্তু নরমালি কাটাকাটি করতে অনেক পছন্দ করি, বা অঙ্কের মধ্যে আমাদের কাটাকাটি করার অনেক প্রয়োজন পড়ে। যেমন 12 এবং 18, এই দুইটা সংখ্যাকে যদি আমি কাটাকাটি করতে বলি যে এই 12 এবং 18কে কত দিয়ে কাটাকাটি করা যায় দুইটা সংখ্যাকেই, আমরা উপরে নিচে ভাবেই করতে পারি। আপনি একবার 2 দিয়ে কাটতে পারেন, 2 দিয়ে কাটলে যাবে হচ্ছে 6 বার, 2 দিয়ে কাটলে গেছে 9 বার। এরপরে দেখলেন যে না আবারও তো ভাগ যায়, একবারে কাটতে পারলে তো আলহামদুলিল্লাহ, যে একবারে স্যার এটাকে 6 দিয়ে ভাগ করা যায়, এটাকে 18 দিয়ে ভাগ করা যায়। যদি কোনো বড় সংখ্যা থাকে সেক্ষেত্রে তো আমাদের একাধিক সংখ্যা আসবে, মানে একাধিক সংখ্যক বার আমরা কাটাকাটি করি ছোট ছোট সংখ্যা দিয়ে। এই জন্য আমি একাধিকবার করেই দেখানোর চেষ্টা করছি। তো এরপরে আছে 6 আর 9, এই 6কে আমি 3 দিয়ে কেটে দিতে পারি, 9কেও 3 দিয়ে কাটতে পারি। তাহলে পরবর্তীতে কাটছি হচ্ছে 3 দিয়ে, তো প্রথমে কাটছি 2 দিয়ে, পরে কাটছি 3 দিয়ে, এখন আর এদের মধ্যে কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে গসাগু হবে 6। যদি আমাদের মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কাটাকাটির মাধ্যমে এই গসাগু নির্ণয় করতে পারবো। আমাদের অঙ্ক করার মাঝে আরো বেশ কিছু নিয়ম জেনে যাব বা আরো প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। যেমন 2 নম্বর প্রশ্নটাতে আসছি যে 125 আর হচ্ছে 145 এর গসাগু কত? খুব দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। 125 আর 145, আমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে, আজকে সমাধান করব। একশো পঁচিশ আর হচ্ছে 145 এর গসাগুর মান কত হবে?
তো যদি আপনারা এই প্রক্রিয়ায় যান যে 145 আর হচ্ছে 125, তো যেহেতু শেষে 5 আছে 5, তার মানে এটাকেও 5 দিয়ে কাটাকাটি করা যাবে। 5 দিয়ে ভাগ করলে যাবে হচ্ছে 5 দুগুণা 10, 5 পাঁচা 25, 5 দিয়ে যাবে 5 দুগুণা 10, 5 নং 45। তো এখন কাটাকাটি করার পরে উপরে আছে হচ্ছে, মানে আমরা কাটাকাটি করছি হচ্ছে 5 দিয়ে, এরপরে যদি আরো যায় আরো সংখ্যাগুলো লিখবো, লিখে গুণ করে দেবো। এরপরে দেখলাম যে এখানে আছে 25 আর নিচে হচ্ছে 29, এদেরকে তো আর ভাগ করা যায় না, তাহলে গসাগু 5। আর যদি আমরা ভাগ প্রক্রিয়ায় করতাম 125 দিয়ে 145-কে যাবে একবার, 125 থাকবে 20, এই 20 দিয়ে আবার 125-এর মধ্যে যাবে 6 বার, 120 থাকবে 5, 5 দিয়ে 20-এর মধ্যে যাবে 4 বার, 4 পাঁচা 20, অর্থাৎ এইখানে গসাগু হবে 5। তো আমি সব প্রক্রিয়ায় দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে করতে পারবেন আপনারা। 125, এটাকে যদি আপনারা মৌলিক উৎপাদকে ভাঙান তাহলে লিখতে পারেন 5 গুণ 5 গুণ 5। যদি আমরা 145-কে মৌলিক উৎপাদকে ভাঙাই তাহলে লিখতে পারবো 5 গুণ 29, এই দুইটার মধ্যে কমন আছে 5, তাহলে গসাগু হবে 5। যে কোনো পদ্ধতিতে আপনারা করতে পারবেন। ওকে, এটা মুছে দিচ্ছি। তো এখন আসে, প্রায় সময় আমাদের এরকম প্রশ্ন আসে যে 36টি কলম ও 48টি পেন্সিল সর্বোচ্চ কতজনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 36টি কলম আর 48টি পেন্সিল সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো প্রশ্নে যখন আপনার সর্বোচ্চ, সর্বাধিক, বৃহত্তম এই সমস্ত অর্থাৎ বড় এরকম কোনো কিছু প্রকাশ পাবে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে গসাগু নির্ণয় করতে বলা হচ্ছে। আবারও বলতেছি, প্রশ্নের মধ্যে যদি কখনো সর্বোচ্চ, বৃহত্তম, তারপর হচ্ছে সবচেয়ে বড়, সর্বাধিক এই ধরনের থাকলে আমরা তখন বুঝে নেব যে এটা কি করতে হবে, আমাদেরকে এই লসাগু গসাগুর অঙ্কের গসাগু করতে হবে। তো গসাগু করলে 36 আর 48, এটাকে কাটাকাটি করা যাবে কত দিয়ে, 12 দিয়ে। 3 12 36, 4 12 48, 12 দিয়ে কাটছি, তার মানে গসাগু হবে হচ্ছে 12। দুইটা সংখ্যাকে যেটা দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করেছেন। উম্মে সালমা, তারপরে ডালিম হুসাইন, শফাত রাসেল, জাহাঙ্গীর আলম, সম্প্রীতি হাসান, এইচে তুষার, তুলিকা, উম্মে সালমা সিদ্দিকা, মাকসুদা মাহি, শিল্পী মামুন মৌ এবং কবিরুল ইসলাম। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন থাকে আমাদের কোন বৃহত্তম সংখ্যার সাথে মানে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে অথবা অবশিষ্ট থাকবে, এই টাইপের কিছু প্রশ্ন আমরা লিখব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 54 এবং 40 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 54 এবং 40 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। তার মানে আমাদের যেই সংখ্যাটা থাকবে, মানে যেই সংখ্যাটা আমরা নির্ণয় করব সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ গসাগু এর মান। কিন্তু বলা হচ্ছে যে আমি যদি ওই সংখ্যাটা দিয়ে, ওই বৃহত্তম সংখ্যাটা দিয়ে 54 কে ভাগ করি তাহলে 6 অবশিষ্ট থাকবে। 54 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে। এখন ধরে নিলাম যে আমার এই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 3, আর এই 3 দিয়ে ভাগ করতে বলছে 16 কে, তাহলে 3 দিয়ে যদি আমরা 16 কে ভাগ করি কত অবশিষ্ট থাকে? 3 5 15 থাকে 1 অবশিষ্ট থাকে। তো আমি যদি আগে থেকেই বলতাম যে না, এই 16 থেকে 1 বিয়োগ করে দিলাম তাহলে 15,
এই 15কে 3 দিয়ে ভাগ করলে কি আর কোনো অবশেষ থাকবে? থাকবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো এটার ক্ষেত্রেও 54কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে। তাহলে এই 54 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে যে মানটা পাবো, এই মানটাকে ভাগ করলে কিন্তু আর কোনো অবশেষ থাকবে না। 48কে ভাগ করলে আর কোনো অবশেষ থাকবে না, অর্থাৎ সরাসরি ভাগ করা যাবে 48কে। এই 40কে ভাগ করলে 6 অবশেষ থাকবে, বিয়োগ করে দিলে, সরি 40 না, এই সংখ্যাটা হবে হচ্ছে 42। একটু এই করে নেবেন। এই 42কে যদি আমরা ভাগ করি তাহলে 6 অবশিষ্ট থাকবে। তাহলে 6 যদি আমরা আগে থেকে বিয়োগ করে দিই তাহলে মান আসবে কত? 36। তাহলে এই 36 কিন্তু আর আমার অবশিষ্ট থাকবে না। তো তখন আমার বৃহত্তম সংখ্যাটা কত হবে? এই 48 আর 36-এর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? এর আগের অঙ্কটা আমরা দেখে আসছি যে 12 দিয়ে ভাগ করা যাবে। আর যদি আমার এখানে সত্যি সত্যি 40 থাকতো, মানে এই অঙ্কটাতেই যদি 40 থাকতো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যদি 40 দিয়েই আসে, এই প্রশ্নটা 42 ছিল, যদি 40 দিয়েই আসে তাহলে 40 থেকে 6 বিয়োগ করলে থাকবে কত? 34। এখন 48 আর 34কে কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাবে? উপরে 34, নিচে 48, বা 48/34, দুইটাকেই আমরা 2 দিয়ে কাটতে পারবো, 17 আর হচ্ছে 24। তাহলে কাটাকাটি করছি 2 দিয়ে, গসাগুর উত্তর হতো কত? মানে বৃহত্তম সংখ্যাটি হতো তখন 2। দেখা গেল এমন দুইটা সংখ্যা আসছে যে দুইটা সংখ্যাকে আপনি কাটাকাটি করতে পারছেন না, মানে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যায় না, তাহলে বৃহত্তম সংখ্যাটি হতো তখন 1। ওকে, হ্যাঁ, যারা 2 অ্যান্সার করেছেন এটা অ্যান্সার হয়েছে। যারা পরবর্তীতে ঠিক করে মানে 42 দিয়ে করেছেন তাদের উত্তরটা হয়েছে 12। আচ্ছা, তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুইটির গুণফল 65 এবং শেষ দুইটি সংখ্যার গুণফল 91। বলা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুইটির গুণফল 65 আর শেষ দুইটির গুণফল 91। দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কত হবে? তো এটাও কি আছে যে প্রথম আর হচ্ছে দ্বিতীয় এই দুইটা সংখ্যা গুণ করলে একটা গুণফল হবে, আর এটার গুণফল হচ্ছে 65, আর দ্বিতীয় আর তৃতীয় এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 91। তো এই যে দেখবেন, এই যে সংখ্যাটা গুণফল যেটা, এটার মধ্যে আছে দ্বিতীয় সংখ্যা, আবার এইখানে যে গুণফল 91 এটার মধ্যে আছে দ্বিতীয়, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা কমন, সেই কমন সংখ্যাটাই কি? কমন উৎপাদক, গুণ করা আছে। তো কমন সংখ্যাটাই হচ্ছে আমাদের গসাগু। তার মানে কি করতে বলা হচ্ছে? এই 65 আর 91 এর গসাগু বের করতে হবে। তো 65 আর 91কে যদি আমরা ভাগ করে দিই, কত কত দিয়ে কাটাকাটি করা যায়? 13 দিয়ে কাটলে 5 13 65, 7 13 91। তার মানে এটার গসাগু হচ্ছে 13। বা আপনারা ইচ্ছা করলে ওই যে ওই নিয়মে করতে পারতেন। আর একটা নিয়ম দেখাই, যেটাকে কত দিয়ে ভাগ করা যায়? 13 দিয়ে। 13 দিয়ে গেলে 5 13 65, 7 13 91। তাহলে যদি আমরা এই লসাগুর মতো করে গসাগু বের করতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র এই পাশে যেটা থাকবে, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে তো আমরা সবগুলো গুণ করি, আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র ডান পাশেরটাই লিখবো, বাম পাশেরটাই লিখবো। হ্যাঁ 13, ঠিক আছে। আমি এই পদ্ধতিতে আরো একটা এক্সাম্পল দিচ্ছি। এটাও অনেক সহজ পদ্ধতি, খুব সহজে আপনারা বড় বড় সংখ্যার গসাগু পর্যন্ত বের করতে পারবেন। 36, 42, 54। তো এই সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। তিনটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, 18 বার, 21 বার, আর এটা গেল হচ্ছে 27 বার। তিনটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এইভাবে ভাগ করতে হবে। লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ গেলেও আমরা ভাগ করে দিই, কিন্তু গসাগুর জন্য আমাদের 3টা সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে, 3টা সংখ্যাকে ভাগ যেতে হবে। 3 6 18, 3 7 21, 3 9 27। আর কোনো সংখ্যা নাই। তো এটার জন্য গসাগু হবে শুধুমাত্র এই বাম পাশের যে সংখ্যাগুলো আছে, এটার গসাগু এর মান হবে 2 গুণ 3 অর্থাৎ 6।
এভাবে করেও গসাগু বের করতে পারবেন খুব সহজে। আজকের ক্লাসে তো উপস্থিতি অনেক কম, তো ঠিক আছে, আমরা কয়েকটা লসাগু নির্ণয় করাতে চলে যাচ্ছি। যে 12 মানে লসাগুর অঙ্কগুলো একটু দেখি। 12, 18, 24 এর লসাগু কত? তো এই লসাগু নির্ণয় করার জন্য আমাদের তো কয়েকটা নিয়ম আমরা জানি। 12, 18, 24 2 দিয়ে ভাগ করব 6, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, 24 কে ভাগ করলে 12। এরপরে আবার 2 দিয়ে ভাগ দিব 3, 9 এর মধ্যে যায় না, এটার মধ্যে গেল 6 বার, 3 দিয়ে দিব একবার, 3 বার, 2 বার। তো এখন জাস্ট আমরা গুণ করে দেব। 2 দুগুণা 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণা 72। অর্থাৎ এই সবগুলোকে যদি আমরা গুণ করে দেই 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে 72। অর্থাৎ এই সংখ্যাটার জন্য আমাদের কত হবে, লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে 72। তো আমরা চাচ্ছিলাম যে আমরা দেখা মাত্র অ্যান্সার করার জন্য যে আমরা কিভাবে প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারি একদম কয়েক সেকেন্ডের মধ্যে। তো এটার জন্য আমাদের একটু লক্ষ্য করতে হবে যে যে 3টা সংখ্যা থাকবে তার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা দেখবো আমরা। সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে 24। তো এই 24 এর মধ্যে এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ যায়, মানে বাকি যে সংখ্যাগুলো থাকবে, যেমন আমার এখানে আছে 4 6 12 24, এর লসাগু কত? 4 6 12 24 এর লসাগু কত? সব থেকে বড় সংখ্যাটা আছে 24। এই 24 এর মধ্যে 12 দিয়ে ভাগ করা যায়, এই 24 কে 6 দিয়ে ভাগ করা যায়, এই 24 কে 4 দিয়েও ভাগ করা যায়, তার মানে লসাগু হবে 24। কিন্তু এটার ক্ষেত্রে 12 দিয়ে ভাগ করা যায় কিন্তু 18 দিয়ে ভাগ যায় না। তো 12 দিয়ে যেহেতু ভাগ করা যায়, 12টা আমরা আপাতত বাদ রাখলাম, যে এটা আমরা হিসাবের মধ্যে আনবো না। তাহলে আমাদের সংখ্যা কিন্তু এখন ছোট হয়ে গেছে, দুইটা আছে। 18 আর 24 এর লসাগু বের করা হচ্ছে। 12 দিয়ে ভাগ করা যায়, আরো যদি সংখ্যা থাকে 6 12 18 24, 4টা সংখ্যা আছে, কোনো প্রবলেম নাই। বা আরো একটা সংখ্যা নিলাম, 5টা সংখ্যা 4 6 12 18 24, এই সংখ্যাগুলোর লসাগু কত? 12 দিয়ে ভাগ যায় 24 এর মধ্যে, 6 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তাহলে এইগুলা সাইড করে দিলাম। আছে কত? 18 আর 24, এই তো। তো সব থেকে বড় সংখ্যাটা কত? 24। আমরা জাস্ট 24 এর এই 18 আর 24 এর গুণনীয়কটা বের করবো। এখন এই যে এই 5টা সংখ্যা ছিল বা আরো 4টা সংখ্যা ছিল, 6টা সংখ্যা ছিল, এই সংখ্যাগুলো থেকে কমিয়ে 2টা সংখ্যায় নিয়ে আসছি। এখন 2টা সংখ্যার তো লসাগু বের করা অনেক সহজ হয়ে গেছে আমাদের জন্য। তো সেটা আমরা ওই উৎপাদকের প্রক্রিয়া করতে পারি, অথবা আমরা যেভাবে মানে মুখে মুখে হিসাব করতে চাচ্ছি সেই পদ্ধতিতেও করতে পারি। মুখে মুখে কিভাবে? এই যে সব থেকে যে বড় সংখ্যাটা থাকবে এর গুণিতক হিসাব করবেন। গুণিতক কেমন? গুণিতক হচ্ছে 24 গুণ 1 24, তারপরে 24 দুগুণা 48, 3 24 72, 4 24 96, এইগুলো হচ্ছে গুণিতক। এভাবে গুণ করে করে এখন আমরা কত দূর গুণ করব? হ্যাঁ, আপনি 48 এর মধ্যে কি 18 দিয়ে ভাগ যায়? যায় না। 72 এর মধ্যে 18 দিয়ে ভাগ যায়, তার মানে এটাই হবে উৎপাদক। এখন আরো করতে পারি। এটা হচ্ছে একটা পদ্ধতি, যে আমরা 24 থেকে সরাসরি 72 এ গেলাম গুণিতক হিসাবে। এখন এটার জন্য আপনাকে হয়তো যদি 72 এ না মিলতো, সেক্ষেত্রে আরো কয়েকবার গুণ করতে হতো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে আরো একটু সহজে কিভাবে আনতে পারি? সহজে আনার জন্য এদের মধ্যে কমন আছে কত, মানে এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় কত দিয়ে? এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে 4 6 24 আর 3 6 18, যাতে এখানে থেকে 3, মানে এটা হচ্ছে 3 গুণ 6 আর এটা হচ্ছে 4 গুণ 6, এই তো 6টা কমন আছে। তো এই যেটা কমন আছে এটা বাদ দিয়ে আছে কত? বাদ দিয়ে আছে 3। তো আপনি সরাসরি 24 কে 3 দিয়ে গুণ করে দেন, রেজাল্ট পেয়ে যাবেন। মানে অর্থাৎ এই 24 এবং 18 এই দুইটা সংখ্যার যে গসাগু, এই গসাগু দিয়ে যদি আমরা প্রথমটাকে ভাগ করে দেই, তাহলে যে মানটা আসবে এটা দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একদম মানে প্রশ্ন দেখে মুখে মুখে হিসাব করার যে টেকনিক গুলো। আমরা আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। 9 12 18, 9 12 18, এই তিনটা সংখ্যার মধ্যে
আমার ভাগ যায় না কত দিয়ে? ভাগ যায় না হচ্ছে 12 দিয়ে। 9 দিয়ে ভাগ করা যায়, 9টা বাদ রাখলাম, তাহলে 12 আর 18 এই দুটারই কত হবে? তো 12 18কে ভাগ করা যায় 6 দিয়ে। 6 দিয়ে এটাকে ভাগ করলে থাকবে কত? 2। তো এই যে 2, 6 দুগুণা 12, এই 2 দিয়ে আপনি 18কে গুণ করে দেন, 18 দুগুণা 36। অথবা আমরা মুখে মুখে হিসাব করতে পারি যে 18 এর পরবর্তী গুণিতকটা কত হবে? 18 দুগুণা 36, 3 18 54। তো যেটার সাথে 12 দিয়ে ভাগ করা যাবে, সব থেকে ছোট যেটার সাথে, সেটাই হয়ে যাবে আমাদের লসাগু। আর নর্মাল যেটা পদ্ধতি, মানে একদম বেসিক নিয়ম যেটা, সেটাতে তো আমরা নির্ণয় করতেই পারি। তো ওই পদ্ধতি তো আপনি করতেই পারবেন, অ্যাপ্লাই করতেই পারবেন, ওইটা তো মানে সবার আগে আলোচনা করছি ওইটা। এরপরে যদি আপনাদের মনে হয় যে না আমরা প্র্যাকটিস করলে এটা আয়ত্তে আনতে পারবো, সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটি ইউজ করতে পারেন। তো 33তম বিসিএস এর একটা প্রশ্ন নিচ্ছি। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তো লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, চাইলেই আমরা জানি যে এখানে লসাগু বের করতে হবে। তো লসাগু কত? এই 12, 18, 24 এর লসাগু আমরা তো একটু আগেই দেখছি যে 12, 18, 24 এর লসাগু হচ্ছে 72। তার মানে এই 72 হচ্ছে আমাদের যোগফল, কিন্তু এই যোগফলের সাথে কি করতে হয়েছে? 2 যোগ করলে যোগফল পাইছি, 2 যোগ করার পরে যোগফল পাইছি। তাহলে 2 যোগ না করলে কি হইতো? সংখ্যাটা কত ছিল? 70। 70 এর সাথে 2 যোগ করলে হবে 72। এই 72 আমাদের এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ আপনাকে যদি যোগ করতে বলে তাহলে আমরা বিয়োগ করে দিব, আর যদি বিয়োগ করতে বলে সেক্ষেত্রে আমরা ওই সংখ্যাটাকে যোগ করে দেব। যেটা বলবে তার উল্টাটা করলে আমরা আসল রেজাল্টটা পেয়ে যাব। বলতেছে যে 2 যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো আমরা প্রথমে বের করছি যে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কত? নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা হচ্ছে 72। এখান থেকে যদি আমরা 2 বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো? 70। অর্থাৎ 70 এর সাথে 2 যোগ করলে 72। এইটাই। হ্যাঁ, আপনাদের অনেকের অ্যান্সারটাই হয়েছে যারা উত্তর দিয়েছেন। তো যোগ করলে বিয়োগ করলে এই টাইপের প্রশ্নগুলো আমার মনে হয় আপনারা করতে পারবেন। আচ্ছা, একটি শ্রেণীর শিক্ষার্থীদের 8, 10, 12 সারিতে সাজানো যায়। 8, 10, 12 সারিতে সাজানো যায়। একটি শ্রেণীর শিক্ষার্থীদেরকে 8, 10, 12 সারিতে সাজানো যায়। মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী কতজন? তো এই যে 8, 10, 12 সারিতে সাজানো যায়, বলা হচ্ছে যে 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়। এটাও কিন্তু আমাদের কি করা যাবে যে 8, 10, 12 সারিতে মানে কি, আপনি ইচ্ছা করলে ওই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে পারবেন। মানে আমাদের যত শিক্ষার্থী আছে 8 সারিতে সাজানো মানে 8 দিয়ে বিভাজ্য। 10টা সারিতে সাজানো যাবে, তার মানে 10 দিয়েও বিভাজ্য। 12টা সারিতে সাজানো যাবে, তার মানে আবার ওই সংখ্যাগুলো 12 দিয়েও বিভাজ্য। ঠিক আছে, যেমন আপনি যদি 70 জন স্টুডেন্ট থাকে, এই 70 জনকে কি আমি চাইলে 12 সারিতে সাজাতে পারবো? 12 সারিতে সাজানো যাবে না, কারণ তখন দেখা যাবে যে আমি যদি প্রত্যেকটা সারিতে হয়তো 5 জন করে দিলাম, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এভাবে করে আমরা 12টা সারি নিলে স্টুডেন্ট সংখ্যা হবে 60 জন, অবশিষ্ট থাকবে আরো 10 জন। এই 10 জনকে নিয়ে তো আমি মানে ওই সারিতে আর সাজাতে পারতেছি না, তাই না? 5 জন করে নিয়ে 12টা সারিতে করলে 5 12 60 জন হবে। যদি আমি 6 জন করে সাজাই 12টা সারিতে, তাহলে 6 12 72 হয়ে যাচ্ছে, সংখ্যাটা বেশি হয়ে যাবে। তার মানে 70 জনকে কিন্তু আমি 12 সারিতে সাজাতে পারি না।
অর্থাৎ যে সংখ্যাটা এই সংখ্যাগুলো ওই 12 দিয়ে বিভাজ্য না, ওই সংখ্যাটাকে আমি কখনোই অত সারিতে সাজাতে পারবো না। তো যেহেতু 8, 10, 12 সারিতে সাজানো যাবে, তার মানে ওই সংখ্যাটা অবশ্যই 8, 10 এবং 12 দিয়ে বিভাজ্য হবে। তো 8, 10 এবং 12 দিয়ে বিভাজ্য হচ্ছে 8 এর লসাগু, 8, 10, 12 এর লসাগু। 8, 10, 12 এর লসাগু কত হবে? সব থেকে বড় আছে 12। তো এই 12 আর হচ্ছে 8, একটা দিয়েও তো ভাগ করা যায় না, 8 দিয়েও ভাগ করতে পারি না, 10 দিয়েও ভাগ করতে পারি না। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আর একটু বড় করি। 12 ডাবল কত? 24। 24 এর মধ্যে 8 দিয়ে গেলেও এই, তার মানে আমরা 12টাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে নিয়ে আসছি কত? 24। এই 24 এর মধ্যে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায়। আমাদের আরো ওয়ে আছে, সেটাতে তো আপনারা করতেই পারবেন। তার মানে তখন আমরা একটা সংখ্যা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে থাকলো কত? 10 আর হচ্ছে 24। তো এটার মধ্যে ভাগ করা যায় কত দিয়ে? 10 এবং 24কে ভাগ করা যায় 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 5। 24 গুণ 5 হয়ে যাবে 120। এই একটা পদ্ধতি। আর আমরা নর্মাল যে ওয়ে, সেটাতে তো আপনি করতেই পারছেন। 8, 10, 12 এটার যে পদ্ধতিতে, সেটা তো আপনারা আগে থেকেই জানেন। 2 দিয়ে দিলে 2, 5, 3, 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60, 60 দুগুণা 120। তাহলে ওই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 120 জন। এখন বললাম এই প্রশ্নটাকেই যদি একটু চেঞ্জ করি, একটি শ্রেণীর শিক্ষার্থীদেরকে 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। সাজানো যায়। শিক্ষার্থী সংখ্যা কত? আগে ছিল শুধুমাত্র 8, 10, 12 সারিতে সাজানো যায়, এখন আরেকটু অ্যাড করে দিছি যে বর্গাকারেও সাজানো যাবে। অর্থাৎ যেই সংখ্যাটা আছে, ওই শ্রেণীর যতজন শিক্ষার্থী আছে, ওই সংখ্যাটা একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অলরেডি কিন্তু আমরা পেয়েছি যে 8, 10, 12 এর লসাগু হচ্ছে 4, 5, 6, 2, 5, 3। অর্থাৎ কত আসবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এটা হচ্ছে আমাদের কি আসছে? এই যে 120 ফলাফল। এই 120 হচ্ছে আমাদের বর্গ কি সংখ্যা? ওই শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা পেয়েছিলাম আগেরটার জন্য, মানে লসাগু। কিন্তু 120 তো আমাদের কি না? বর্গ সংখ্যা না। এই 120 এর সাথে আরো কত গুণ করলে বর্গ সংখ্যা হবে? 120 এর সাথে আরো কত গুণ করলে আমাদের এই সংখ্যাটা বর্গ সংখ্যা হবে? যোগ করব না এই কারণেই, কারণ এটা হচ্ছে আমাদের লসাগু। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে এই গুণিতকটা ঠিক থাকবে। এত দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার জন্য এটা লঘিষ্ঠ গুণিতক। কিন্তু আমাদের আরো অনেক বড় বড় গুণিতক আছে না? 120 এর পরে 240, 240 এর পরে 360। এই সংখ্যাগুলোকেও তো 8, 10, 12 দিয়ে ভাগ করা যাবে। এই কারণেই আমরা পরবর্তীতে যোগ করব না, যে এই 120 জন এর সাথে যদি একজন যোগ করি হয়ে যাবে 121, 11 স্কয়ার। এটাকে বর্গ সংখ্যায় সাজানো যাবে। কিন্তু এটা করতে পারবো না, কারণ এই 121 কে 8 দিয়ে, 10 দিয়ে, 12 দিয়ে ভাগ করা যাবে না। এই কারণে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করব কিভাবে? আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছিলাম, সরি আমি তো মুছে ফেললাম, 2, 2, 2, 3, 5, এটা ছিল এই 120 এর যে গুণিতকগুলো যেগুলো ছিল। তো এটাকে আপনারা জোড়া বানাবেন, জোড়া। শুধুমাত্র একটাই জোড়া হয়, আর এই সংখ্যাগুলোর কোনো জোড়া নাই। এই সংখ্যাগুলোর গুণফল কত? 3 দুগুণা 6, 5 6 কত? 30। তার মানে 2 গুণ 2 আর গুণ আছে হচ্ছে 30। তো 30 এর যেহেতু জোড়া নাই, আমার 30 এর একটা জোড়া বানাই। 30 দিয়ে গুণ করলে আমার এটা একটা বর্গ হয়ে যাচ্ছে। 30 দুগুণা 60 স্কয়ার। তার মানে বর্গ সংখ্যা বানানোর জন্য আপনাকে কি করতে হবে? জোড়া বানাইতে হবে। জোড়া হইলেই আমরা সেটাকে বর্গ আকারে লিখতে পারি। ঠিক আছে? তার মানে এটাকে 2 গুণ 2 আগে থেকেই ছিল, আর এক্সটা ছিল 30। 30 এর সাথে যদি আরো 30 গুণ দেই, সেই ক্ষেত্রে আমাদের কেবলমাত্র কি হবে? এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো 30 দিয়ে গুণ করলে টোটাল সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? আমাদের সংখ্যার গুণফল তো আগে থেকেই জানা ছিল। এটাকে যদি আপনি 30 দিয়ে গুণ করেন, হয়ে যাচ্ছে কত? 360। তাহলে আমরা কি করব? এই অঙ্কটার জন্য 3 দিয়ে গুণ করলে হবে না। যে শুধু 3 দিয়ে গুণ করেছেন, 3 দিয়ে গুণ করলে হবে 360। 360 হচ্ছে না, 3600 হবে উত্তর। তাহলে আমাদের কি করতে হবে?
আমাদের প্রথমে এটাকে এই লসাগুর যে গুণিতক পাবো এটার জন্য মৌলিক উৎপাদকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে দেখলাম যে এখানে একটা জোড়া আছে শুধুমাত্র 2 গুণ 2, আর বাকি সংখ্যাগুলোর জোড়া নাই। তাহলে বাকি সংখ্যাগুলোর জোড়া বানাই, জোড়া বানাইলাম। এখন ফলাফল যেটা সেটাই অ্যান্সার, সবগুলোকে গুণ করে দিলে যেটা অ্যান্সার হবে সেটাই। তো 2 দুগুণা 4, 2 দুগুণা 4 অর্থাৎ 4 গুণ 4 গুণ 9 গুণ 25, এই সংখ্যাটাই হবে হচ্ছে আমাদের মূল অ্যান্সার। এখন এইটা গুণ করতে আপনার জন্য একটু কষ্ট হবে, এটা গুণ করতে। এই জন্যই কি করেছিলাম যে একদম সহজ উপায়ে এই 2 গুণ 2 এটাকে রেখে বাকি তিনটাকে গুণ করে দিব, যেগুলা জোড়া ছাড়া। 3 দুগুণা 6, 5 6 30। তাহলে এই সংখ্যাটার সাথে আরো নতুন করে কত গুণ দিতে হবে? আরো 30 গুণ দিতে হবে। এই পর্যন্ত গুণফল আমরা জানতাম 120, আর নতুন করে গুণ দিচ্ছি 30 দিয়ে। 3 12 36 আর 2টা শূন্য, 3600। তো এভাবে করে আমরা সাধারণত, শুধুমাত্র এটা না, আরো এখানে সংখ্যা চেঞ্জ করা থাকতে পারে, যে এত এত সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়, অথবা আসতে পারে যে আপনার কোন মানে পূর্ণবর্গ সংখ্যা হবে, কোন বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। মানে এই প্রশ্নটাই সারিতে সাজানোর কথা না বলে জাস্ট তিনটা সংখ্যা দিয়ে বললো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো সেটাও সেম নিয়মে করতে হবে আপনাকে। ওই প্রথমে লসাগু বের করব, এরপরে যদি সেটা পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ তৈরি করে নিতে হবে। আমার মনে হয় বোঝাতে পেরেছি। তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত করছি না, আমরা লসাগু গসাগু নিয়ে এরপরের ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব। মানে এর পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে, আরো যে বিস্তারিত প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার আলোচনা করব। তো সকলেই ভালো থাকবেন। আর একটা নোটিশ হচ্ছে আপনাদের জন্যই, যে মেন্টাল এবিলিটির ক্লাস শুরু হয়েছে গতকাল থেকে। ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আজকে থেকে মূল ক্লাস শুরু হবে। আজ রাত 8টায় ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চেয়েছিলেন তারা অবশ্যই আজকে বিকেলের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আর যারা আজকে নতুন ক্লাস করছেন, হয়তো জানেন না এই টপিক সম্পর্কে, তাদের উদ্দেশ্যে বলছি, মেন্টাল এবিলিটিতে টোটাল 17টি টপিকের উপর, 17টি টপিকের উপর প্রিলিমিনারি এবং রিটেন দুইটা মিলিয়ে টোটাল 17টা টপিকের উপর আমরা 12টি ক্লাস নিব। 12টা ক্লাস থাকবে আর 17টি টপিক। এই টপিকগুলোর উপর আমরা 12টা ক্লাস নিয়ে সাজিয়েছি, এবং যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আরো 2-3টা এক্সট্রা ক্লাস নেওয়া যেতে পারে। এই সম্পূর্ণ কোর্সটি শুরু হতে যাচ্ছে আজ রাত থেকে। তো যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অংশগ্রহণ করতে পারেন। আজকে বিকেলের মধ্যে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করলেই হচ্ছে। সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা। তো সেই হিসাবে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা ভর্তি হয়েছেন তারা তো অবশ্যই রাতে ক্লাস করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।